আমার বিয়ে হয়েছে আজ থেকে ১৩ বছর আগে পারিবারিকভাবে। বিয়ের ঠিক পরের দিনই জানতে পারি আমার হাজবেন্ডের সাথে নাকি আর একটা মেয়ের বিয়ের ঠিক হয়েছিল, কিন্তু বিয়েটা কোনো একটা কারণে ভেঙে যায়। আস্তে আস্তে দেখি যে মেয়েটার সাথে ওর বিয়ের কথা হয়েছিল সেই মেয়েটা ওকে কল মেসেজ দিচ্ছে প্রতিনিয়ত। আমি তখন বুঝতে পারি তাদের মধ্যে প্রেমের সম্পর্ক হয়েছিল। আমি যখন আমার হাজবেন্ডের কাছে জিজ্ঞেস করি ওই মেয়েটা তোমাকে কেন কল দেয়, কেন মেসেজ দেয়, আমার হাজবেন্ড উত্তরে বলে আমি ওকে বলেই দিয়েছি তুমি আমাকে কল মেসেজ দিও না, আমার বিয়ে হয়ে গেছে। কিন্তু বিয়ে ৭ মাস অতিক্রম হয়ে যাওয়ার পরেও দেখি আমার হাজবেন্ডের ফোনে কল আসে, মেসেজ আসে ওই মেয়েটার। এসব দেখার পর আমি আমার হাজবেন্ডের ফোন থেকে ওই মেয়েটার নাম্বারটা লুকিয়ে নিই। তারপর একদিন ওকে কল দিয়ে ভদ্রভাবে জানিয়ে দেই সে যেন আমার হাজবেন্ডকে আর ডিস্টার্ব না করে। বিশ্বাস করেন সেদিনের পর থেকে ওই মেয়েটার যোগাযোগ করেনি। এটা মেনে নিয়েই আমি চলতে থাকি। কিন্তু খেয়াল করে দেখি বিয়ের পরে আমার হাজবেন্ড আমার সাথে তেমন একটা রোমান্টিক না। আমার প্রতি তার বরাবরই ফিলিংস কম। বিয়ের পরে আমি নিজ থেকে যদি কোথাও যেতে না চাইতাম সে আমাকে নিজের ইচ্ছায় কোথাও নিয়ে যেত না। এই ১৩ বছরে সে আমাকে একবার কক্সবাজারে নিয়ে গেছিল, কিন্তু ভরণ পোষণ কিছুই দিত না, কারণ আমি নিজে জব করতাম। তার একটা বাজে অভ্যাস ছিল, সে কারণ ছাড়াই আমার সাথে কথা বলা বন্ধ করে দিত। আর তার সাথে তো দুর্ব্যবহার আছেই। যাই হোক, এসব অসহ্য যন্ত্রণা সহ্য করেই আমি তার সাথে ছিলাম ১৩টা বছর। কারণ বিয়ের ১ বছরের মধ্যে আমাদের একটা বেবি হয়ে যায়। যাই হোক, এত কাহিনী বলতে গেলে একটা বই লেখা হয়ে যাবে, যে বইয়ের প্রতিটা পাতায় আমাকে দেয়া প্রতি মুহূর্তে অসহ্য যন্ত্রণা আর অবহেলা ছাড়া কিছুই পাবেন না। আমি এখন আর জব করি না, আমাদের 2টা বেবি আছে। ঠিক 2 বছর আগে ঘটনাক্রমে তার ফেসবুক মেসেঞ্জারে তার সেই আগের গার্লফ্রেন্ড, মানে যার সাথে বিয়ে হওয়ার কথা ছিল, তার সাথে কিছু ঘনিষ্ঠ মেসেজ আমি দেখে ফেলি, যেগুলো মুখে বলাও সম্ভব না। আমি এ সমস্ত সহ্য করতে না পেরে সাথে সাথেই ওই মেয়েটাকে কল দিই। মেয়েটা আমার কাছে মাপ চায় এবং অনুতপ্ত বোধ করে। সে আমাকে বলে আমার হাজবেন্ড নাকি তাকে সবসময় নক করে, কিন্তু আমার স্বামী ব্যাপারটা স্বাভাবিকভাবেই নেয়। মেয়েটা আরও জানায় বিগত কয়েক বছর ধরে নাকি তাদের সাথে যোগাযোগ চলছে, তাও আমার বাবা যখন মারা যায় ঠিক সেই সময়টা থেকে। তখন আমি খুব ভেঙে পড়েছিলাম, আর আমার হাজবেন্ড এই সময়টারই সুযোগ নিয়েছে। আমার হাজবেন্ড নাকি তাকে পাগলের মতো ভালোবাসে, তাই মাঝে মধ্যে নক করে। তার সাথে কথা না বলে নাকি এক মুহূর্ত থাকতে পারে না। এরকম হাজারো কথা, হাজারো উদাহরণ মেয়েটা আমাকে দিল। আর এসব কেন করেছো আমি আমার হাজবেন্ডকে জিজ্ঞাসা করায় সে আমাকে উল্টো জোর গলায় বলে আমি কেন তার হয়ে সাপাইগিরি করতেছি। আর যা ইচ্ছা সে তাই করবে, সে কাউকে মানে না, এমনকি তার বাবা মাকেও না। আমাকে বলে পোষালে থাকো, আর না পোষালে আমার এখান থেকে চলে যাও। আমি ঠিক সেদিনই ভালো করে বুঝেছিলাম এর আগে সেই প্রেমিকাকে সে মন থেকে সরাতে পারেনি, সেখানে আমি কি করে জায়গা পাবো তার কাছে। লাস্ট 7 বছর যাবৎ সে বিছানা আলাদা করে নিয়েছে, কারণ তার নাকি ঘুম হয় না আমার পাশে ঘুমালে। সকালে তাকে অফিসে যেতে হয়, না ঘুমালে তার নাকি প্রেশার বেড়ে যায়। তার পরিচিতরাও নাকি আলাদা ঘুমায়। আমার বাবা নেই, আমি এখন জবও করি না, তাতে আবার ছোট 2টা বাচ্চা আছে আমার। আমি এসব কথা আমার শ্বশুর বাড়িতেও জানিয়েছি, আমার বাবার বাড়িতেও জানিয়েছি। তারা শুধু বলে আমাকে মানিয়ে নিতে, বাচ্চা দুটোর জন্য হলেও সংসারটাকে টিকিয়ে রাখতে। আমার যারা কাছের বন্ধু, যারা আমার ব্যাপারে জানে, তারা আমার এই পরিস্থিতি দেখে বলে যে পরিমাণ মানসিক যন্ত্রণা আর অত্যাচার অপরাধ করেছে তোর স্বামী তোর সাথে, এখন যদি তুই পরকীয়াও করিস তাতে তোর কোনো দোষ হবে না। কিন্তু পরকীয়ার মতো এরকম জঘন্য কাজ করা, তা আমার পারিবারিক শিক্ষার সাথে যায় না। এভাবে মানসিক অত্যাচারের মধ্য দিয়ে আমি 13টা বছর পার করেছি, কিন্তু আজকাল আর আমি এসব সহ্য করতে পারছি না। কথায় কথায় সে আমার দোষ ধরে, তার উপরে কোনো কথা বলা যাবে না, এসব আমার সহ্যের বাইরে চলে গেছে। সেদিন তার মুখের উপর একটা কথা বলাতে সে আমার ছোট্ট বাচ্চাটার সামনে আমাকে মেরে ফেলতে এসেছিল। তার চোখে মুখে আমার প্রতি এত ক্ষোভ, এত ঘৃণা আমি এর আগে কখনো দেখিনি। আমি সেদিন শুধু অবাক হয়ে তাকিয়েছিলাম তার দিকে, কথা বলার শক্তিটাও হারিয়ে ফেলেছিলাম। আমি তাকে কোনো প্রকার গালাগালিও করি নাই, এমনকি অকাত্য ভাষায় কিছু বলিও নাই। তার সাথে কিছুই হয়নি, শুধু তার কথার পিঠে একটা সাধারণ কথা বলি, আর তাতেই আমাকে মেরে ফেলতে এসেছিল সে। আমার এখন আর এসব সহ্য হচ্ছে না, দম বন্ধ লাগে আমার। কিন্তু বাচ্চাগুলোর মুখের দিকে তাকিয়ে শুধু নিজেকে বোঝাচ্ছি, মন বলছে আমি তাকে ডিভোর্স দিয়ে দেই। আর এ ব্যাপারে আমি আমার শ্বশুরের সাথে কথাও বলেছি। আমার শ্বশুর অনেক ভালো মানুষ, তিনিও আমাকে বলেন ধৈর্য ধরতে। আমরা এক ছাদের নিচে আছি, কিন্তু সেপারেশনে। আমার 2টা বাচ্চারও খোঁজ খবর সে নেয় না। আমি আর এগুলো নিতে পারছি না। আমার আজকাল খুব ভয় হয় ডিভোর্সের পরের জীবন নিয়ে। ইদানিং আমার কিছুই আর ভালো লাগে না। মানুষ আত্মহত্যা করে কেন জানেন?
এই একাকিত্বের জন্য। আমি তো সেটাও করতে পারছি না আমার দুটো সন্তানের মুখের দিকে তাকিয়ে। আমার স্বামী এখন সেই মেয়েটার সাথে দিনের পর দিন কথা বলে যাচ্ছে, একই ছাদের নিচে এবং আমার সামনে। এগুলো দেখতে দেখতে এখন আমার সহ্য হয়ে গেছে। আমার এখন আর তার প্রতি কোনো ফিলিংস কাজ করে না। আচ্ছা আপু, আমি কি তাকে ডিভোর্স দিয়ে দেব, নাকি বাচ্চা দুটোর মুখের দিকে তাকিয়ে এখনো সংসার করে যাব? প্লিজ বলবেন। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। এতক্ষণ যে স্টোরিটা শুনলেন এটা কিন্তু আমার লাইফের সাথে একদমই সম্পৃক্ত না। এটা একটা আপু জীবন থেকে নেওয়া সত্য ঘটনা। এরকম পরকীয়ায় আসক্ত স্বামী যেন কোনো মেয়ের ভাগ্যে না জোটে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।